এই দেশে কি এখন কথা বলার কোনো অধিকার নেই? বাক স্বাধীনতা বলতে কিছু নেই। মুক্ত চিন্তা, মুক্ত স্বাধীনভাবে মানুষ কথা বলবে, তার মত প্রকাশ করবে। সেই স্বাধীনতাটুকু এই দেশে আর নেই, তাই তো? আমরা কি দেখলাম গতকালকে? গতকাল সন্ধ্যায় বিশিষ্ট সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার গ্রেফতার না, তখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল ডিবি অফিসে। এরপরে রাত পার হলো, আজকে সারা দিন দুপুর পার হলো, দ্যাট মিন্স 18 ঘন্টা তাকে ডিবি অফিসেই রাখা হয়েছে জিজ্ঞাসাবাদের নামে। দুপুর শেষে বিকেল গড়াতে আমরা যেটি দেখলাম সেটা হলো যে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়েছে এই বিশিষ্ট সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে। কিন্তু কেন গ্রেপ্তার কেন দেখানো হলো? সন্ত্রাসী আইনে তাকে গ্রেপ্তার দেখানো হবে মানে সন্ত্রাসমূলক কি কাজ সে করেছে? টেলিভিশন টক শোতে এসে পত্রিকায় লিখে নিজের মত প্রকাশ করা, এটার নাম সন্ত্রাস? মানে সন্ত্রাসের কোন ব্যাখ্যার মধ্যে এটা পড়ে যে এই যে এখন আমি স্বয়ং দাঁড়িয়ে কথা বলছি, এটা আমি সন্ত্রাসবাদ করছি, আমার নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হবে? তাহলে যেই বাক স্বাধীনতা হরণের নামে মত প্রকাশের স্বাধীনতা ছিল না বলে শেখ হাসিনার সরকারকে আমরা ফ্যাসিবাদী সরকার বলেছিলাম, সেই ফ্যাসিবাদী সরকারের তকমা দিয়ে শেখ হাসিনার সরকারকে পতন ঘটিয়েছে এই দেশের মানুষ। তো এখন কি হচ্ছে? এখন কি দেশে যেটা হচ্ছে সেটা ফ্যাসিবাদ না? এখন তো মনে হয় যে ফ্যাসিবাদ শেখ হাসিনার আমলে যা ছিল তা ছাড়িয়ে গেছে ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূস সাহেব, আপনি ক্ষমতায় এসে সাংবাদিকদের স্বাধীনতা দিয়েছিলেন না? মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন। তো মত প্রকাশের স্বাধীনতা দিলে আপনি দ্বিমত প্রকাশের স্বাধীনতা দিবেন না? মত প্রকাশের স্বাধীনতা মানে কি? আপনার পক্ষে কথা বলতে হবে, আপনার মতের সাথে মিলিয়ে কথা বলতে হবে, তাই তো? যেই কথাটা আপনার মতের সাথে যায় সেটাই হলো মত প্রকাশের স্বাধীনতা। তো যেই কথাটা আপনার মতের বিপক্ষে যাবে সেটা বলার স্বাধীনতা দিবেন না? মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি তো দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। না হলে তো দেখা যাবে যে আপনার লেজুর ভিত্তিক আলোচনা হয়ে যাবে। তো ডক্টর ইউনূসের সরকার, আপনি কি চাচ্ছেন যে সকাল টু সন্ধ্যা পর্যন্ত এই দেশের সকল মানুষ আপনার গুণগান গাক, আপনার মতের পক্ষে, আপনার চিন্তাধারার পক্ষে, আপনার শাসন শোষণের পক্ষে সবাই সবসময় কথা বলবে? আর এই স্বাধীনতাই তাহলে আপনি মিন করেছিলেন। বাট আপনার মতের বিপক্ষে গিয়ে, আপনার এই শাসন শোষণের বিপক্ষে গিয়ে কেউ কথা বলতে পারবে না। কথা বলতে গেলেই সেটা হয়ে যাবে সন্ত্রাস। আমরা কিন্তু এর আগেও দেখেছিলাম এই অভ্যুত্থান পরবর্তী সময়ে, যখন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক কার্জন স্যার, এরপরে সাংবাদিক পান্না সহ অনেককে এভাবেই হেফাজতের নামে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল, ডিবি অফিসে হেফাজতের নামে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে তাদেরকেও এই সন্ত্রাসী মামলায় দিয়ে দেওয়া হয়েছে। কেন? সেখানে তারা গিয়েছিল মুক্তিযুদ্ধ, আমাদের দেশের সংবিধান সংরক্ষণ, তাই নিয়ে একটা সভা সমাবেশ বা সেমিনার তারা সেখানে আয়োজন করেছিল। তো সেখানে গিয়ে একটি মব গোষ্ঠী মবতন্ত্র প্রতিষ্ঠা করলো। সেই মবতন্ত্রের হাত থেকে এই সাংবাদিকদেরকে, শিক্ষকদেরকে, মুক্তিযোদ্ধা যারা ছিল তাদেরকে আপনারা হেফাজতের নামে নিয়ে গেলেন। তো হেফাজতের নামে নিয়ে গিয়ে তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে দিলেন। আবার সেম ঘটনা এই বিশিষ্ট সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের সাথে। তাহলে কি আবারও দেশের মধ্যে সেই যত্রতত্র মানুষকে উঠিয়ে নিয়ে যাওয়া, সেই ডিবির অফিসে যে ডিবির হোটেল মানে ভাতের হোটেল খোলা, সেই কালচার আবার ফিরে এসেছে? যদি তাকে গ্রেপ্তার করতে হতো তাহলে কালকে যখন তার বাসা থেকে তাকে তুলে নিয়ে গেলেন তখন তাকে ওয়ারেন্ট দেখিয়ে গ্রেপ্তার করলেন না কেন? যদি গ্রেপ্তার করার ছিল তখন করতেন, তাহলে আজকে এই কথা বলতাম না, তাহলে অন্য কথা বলতাম যে তার বিরুদ্ধে কি কি মামলা হলো, সে কি করেছে সেই বিষয় নিয়ে। বাট কালকে তাকে বললেন যে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। 18 ঘন্টা রাখলেন, জিজ্ঞাসাবাদ কি করলেন? 18 ঘন্টা লাগে জিজ্ঞাসাবাদ করতে, সারা রাত পার হয়ে পরের দিন দুপুর পর্যন্ত। আর সেই 18 ঘন্টা পার হওয়ার পরে তাকে দিয়ে দিলেন গ্রেপ্তার, তাকে গ্রেপ্তার দেখিয়ে দিলেন, তাকে আজকে বিকালে আদালতে উঠাবেন।
তাহলে দেশের বাক স্বাধীনতা কোথায়? দেশের কথা বলার স্বাধীনতা কোথায়? দেশে মত প্রকাশের স্বাধীনতাটা কোথায়? আর এই যে ডিবি অফিস থেকে, থানা থেকে এই যে যত্রতত্র যে কোনো মানুষকে তুলে নেয়ার কালচার, এটা তো দেখেছিলাম বিগত 15 বছর শেখ হাসিনার আমলে। কথা নেই বত্রা নেই, সাদা পোশাকে সিভিল ড্রেসে এসে যাকে তাকে তুলে নিয়ে যাওয়া হতো। আর সেখান থেকেই কিন্তু শুরু হয়েছিল সেই গুমের প্রথা। কারণ একটা পর্যায়ে গিয়ে যত্রতত্র থেকে মানুষকে তুলে নেয়ার প্রবণতা এতটা বেড়েছিল শেখ হাসিনার আমলে যে তুলে নিয়ে যাওয়ার পরে সেই মানুষটা কোথায় আছে কোনো খবর পাওয়া যেত না। থানায় গেলে বলতো আমাদের কাছে নেই, র্যাব অফিসে গেলে বলতো আমরা জানি না, ডিবি অফিসে গেলে বলতো আমরা জানি না। তার মানে একটা জলজান্ত মানুষকে সাদা পোশাকে তুলে নিয়ে গিয়ে গায়েব করে দেয়া হতো। তো সেই গুমের কালচার তো মনে হয় আবার ফিরে এসেছে। এই যে এখন যত্রতত্র তুলে নেয়ার ঘটনা ঘটতেছে, তো এটাই তো কয়েকদিন, তাও তো আনিস আলমগীরকে তুলে নেয়ার পরে সঠিক তথ্য জানা যাচ্ছিল যে 18 ঘন্টার মতো ডিবি অফিসেই রাখা হয়েছে। তো কাল পরশু, টুডে অর টুমোরো যে আমরা এটা শুনবো না যে তুলে নিয়ে যাওয়ার পরে সে গায়েব। ডিবি অফিস বলবে আমরা জানি না, আমাদের কোনো কর্মকর্তা যায়নি তুলে নিয়ে আসতে। থানা থেকে বলবে আমরা জানি না, র্যাব অফিস থেকে বলবে আমরা জানি না। তার পরিবার এই বিভিন্ন দরবারে ঘুরবে, আদালতে ঘুরবে, অসহায়ের মতো ঘুরবে। সেই 15 বছর শেখ হাসিনার আমলের এই তুলে নিয়ে যাওয়া, এই মানে গুম করা, খুন করা, সে কালচার তো আবার ফিরে এসেছে। তাহলে ডক্টর ইউনূসের সরকার, মানে আপনিও কি আর একটা আয়নাঘর প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, না অলরেডি হয়ে গেছে আয়নাঘর তৈরি করা? কোনটা? সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি যে এই যে মব করতেছে সারা দেশে, এই মবের রাজত্ব চলছে, তাদের পক্ষ থেকে তারা সাজেস্ট করে দিচ্ছে যে কারা কারা এখন ফ্যাসিস্টের দোসর, কারা কারা কি করতেছে না করতেছে, তাদেরকে গ্রেপ্তার করা হোক। আর সেই লিস্ট ধরে ধরে এখন এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কাজ করতেছে। মানে মব যারা করছে, অপরাধ তো তারা করছে। তো কয়জন মবকারীকে আপনারা ধরেছেন? কয়জন মবকারীকে নিয়ে আপনারা এই সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়েছেন? আমি একটু জানতে চাই। 24-এর অভ্যুত্থানের পরে যারা মব করতেছে, সেটা সন্ত্রাসবাদ না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাত খাইয়ে মানুষ পিটিয়ে যে মেরে ফেলা হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেম ঘটনা ঘটলো। ধানমন্ডি 32-এর বাড়িতে একটা রিক্সা চালক ফুল দিতে গেলে তাকে বেদরক পেটানো হচ্ছে। যত্রতত্র যেখানে, মানে তাদের মতের বিরুদ্ধে এই মববাজি যারা করছে, তাদের মতের বিরুদ্ধে কেউ কিছু বললেই সেখানে তারা ভায়োলেন্স করছে, পিটাপিটি করছে, মারামারি করছে। আসল সন্ত্রাসবাদ তো সেইটা। তো 24-এর অভ্যুত্থানের পর এই মব করতে গিয়ে যে সন্ত্রাসবাদ করছে, তাদের কয়জনকে ধরেছেন, কয়জনকে এই সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছেন একটু শুনি। সেটা না করে যেটা করছেন সেটা হলো যারা মবের নামে সন্ত্রাসবাদ কায়েম করছে এই দেশে, তাদের পক্ষ থেকে তারা তাদের ফেসবুক পেজগুলোতে যেই যেই ব্যক্তিকে টার্গেট করে পোস্ট দিচ্ছে যে একে ধরা উচিত, একে মারা উচিত, একে মামলা দেওয়া উচিত, একে গায়েব করে দেওয়া উচিত। আর এই দেশের ডিবি, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডক্টর ইউনূসের এই যে এখনকার প্রশাসন, এরা সেই সকল ব্যক্তিকে টার্গেট করে করে ধরতেছে। তার মানে দেশটা চালাচ্ছে কারা? দেশ চালাচ্ছে মবকারীরা। মব করা তাহলে সন্ত্রাস না, মব করা হলো জায়েজ। আর যারা দেশের স্বাধীনতা নিয়ে, দেশের মুক্তিযুদ্ধ নিয়ে, এই দেশের অস্তিত্ব নিয়ে যারা কথা বলবে, তারা হয়ে গেছে এখন সন্ত্রাস। তাহলে অভ্যুত্থান ঘটিয়ে লাভ হলো কি? আর সেই শেখ হাসিনার 15 বছর খারাপ কি ছিল? শেখ হাসিনার 15 বছরকে বা শেখ হাসিনার দল আওয়ামী লীগকে যে অপ্রাসঙ্গিক বলা হচ্ছে, আমি কোন যুক্তিতে আওয়ামী লীগকে বা শেখ হাসিনার শাসনকে অপ্রাসঙ্গিক বলবো? আমাকে তো দেখতে হবে যে শেখ হাসিনার শাসনকে, আওয়ামী লীগকে এখান থেকে হটিয়ে, মানে কোন গোষ্ঠী এখানে মাথাচাড়া দিয়ে উঠছে সেটা তো আমাকে দেখতে হবে। তারপরে তো আমি ডিসাইড করব যে কাকে আমি অপ্রাসঙ্গিক বলবো আর কাকে আমি প্রাসঙ্গিক বলবো। আমরা 24-এর অভ্যুত্থানের পর থেকে কি দেখতেছি? এখানে মাথাচাড়া দিয়ে উঠতেছে সেই 71-এর পরাজিত শক্তি, সেই পাকিস্তানের প্রেতাত্মা। তো তারা যদি এখানে মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে আমি কেন বলবো যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক? সেটা বলার স্কোপটা কোথায়? কারণ আওয়ামী লীগকে যে কারণে অপ্রাসঙ্গিক বলবো, নাম্বার 1 তারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, নাম্বার 2 24-এর অভ্যুত্থানে তারা গণহত্যা চালিয়েছে, নাম্বার 3 মানবতা বিরোধী অপরাধ করেছে। তো এর কোনটা
এর কোন অপরাধটা করেনি সেই ৭১-এর পরাজিত শক্তি? কোন অপরাধটা করেনি সেই পাকিস্তানের প্রেতাত্মারা? তারাও তো এই সেইম অপরাধে দুষ্ট। তারাও এই সেইম অপরাধে অপরাধী এবং সেই অপরাধ ২৪-এর অভ্যুত্থানে যে পরিমাণে ঘটেছে তার কয়েকশো গুণ বেশি করেছে ১৯৭১ সালে। তাহলে সেই গোষ্ঠী যখন এই দেশে এসে মাথাচাড়া দিয়ে উঠছে, সেই গোষ্ঠী যখন এখানে মপতন্ত্র কায়েম করছে, তো সেই গোষ্ঠীকে আমি কিভাবে প্রাসঙ্গিক বলবো? আমি শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে তখনই অপ্রাসঙ্গিক বলবো যখন এখানে বাংলাদেশপন্থী, এই দেশের স্বার্থ রক্ষারপন্থী, এই দেশের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে কোনো একটা গোষ্ঠী নতুন করে এই বাংলাদেশকে ধারণ করবে, নতুন করে এই বাংলাদেশকে বিনির্মাণ করবে, নতুন করে এই বাংলাদেশের রাজনীতি করবে। যদি এমন কোনো একটা গোষ্ঠী, এমন কোনো একটা দল, এমন কোনো শ্রেণীকে আমি দেখতাম যাদের হাত ধরে এই দেশের ভবিষ্যৎ নিশ্চিত হবে, এমন ভাবতে পারতাম, যাদের হাত ধরে এই দেশটা সামনের দিকে সুন্দরভাবে চলবে, সেই লাইনগার্ড যদি দেখতে পারতাম, যদি তেমন একটা ভবিষ্যৎ দেখতে পারতাম, তাহলে আমি নির্দ্বিধায় বলতাম যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগের মতো দল বাংলাদেশে রাজনীতি করার দরকার নেই। বাট সেটা তো বাস্তবে দেখতে পাচ্ছি না। বাস্তবে যা দেখতে পাচ্ছি তা বাংলাদেশের জন্য আরো অশনি সংকেত। তাহলে আমি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক কেন বলবো? আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক বলতে হলে প্রাসঙ্গিক কিছু একটা তো দেশে থাকতে হবে। প্রাসঙ্গিকটা কি এখন দেশে, সেটা একটু আগে বলুন। একজন প্রার্থী হাদি, তার উপরে শুট করা হলো। শুটারকে না ধরে এই দেশের সরকার, এই দেশের ডিবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই দেশে যারা এখন রয়েছে, ইন্টেলিজেন্স বাহিনীতে যারা রয়েছে, তারা সেই শুটারকে না ধরে ঘটনা অন্যদিকে ডাইভার্ট করার জন্য এখন কারা কারা রয়েছে ফ্যাসিস্টের দোসর, কারা কারা এখানে এই সরকারের মতের সাথে মিলিয়ে মত প্রকাশ করে না, এই সরকারের বিরুদ্ধে দ্বিমত পোষণ করে, তাদেরকে এখন ধরে ধরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে, ঘটনা অন্যদিকে ডাইভার্ট করা হচ্ছে। তাহলে হাদির উপরে যে টার্গেট কিলিং এর লক্ষ্যে তাকে যে শুট করা হলো, এই ঘটনা কে ঘটিয়েছে? এখানে তো তাকে কেন্দ্র করে, এই হাদিকে কেন্দ্র করে তো গেম খেলা হচ্ছে। এটার বেনিফিশিয়ারি পার্টি কারা? এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে তো মনে হচ্ছে বর্তমান ইউনূস সরকার, এখনকার আইন শৃঙ্খলা বাহিনী বা এই যে ইন্টেলিজেন্স রয়েছে, বা দেশে এখন যে সেই ৭১-এর পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, তারাই মেইন বেনিফিটেড। তারাই মেইন বেনিফিটেড। তাহলে এই ঘটনা কারা ঘটিয়েছে? আর কেন এই হাদিকে শুট করাকে কেন্দ্র করে ঘটনাকে এখন অন্যদিকে ডাইভার্ট করার জন্য এখন যাকে তাকে ধরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তারপরে ঘটনাকে অন্যদিকে মুভ করার চেষ্টা করা হচ্ছে? তাহলে এর ভবিষ্যৎ কোন দিকে? দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।